আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিমোরয়েড, যেটা সাধারণত পাইলস নামে পরিচিত। এটি এমন একটি অবস্থা যেখানে মলদ্বার বা মলদ্বারের নিচের শিরাগুলো ফুলে যায় এবং প্রসারিত হয়, যার ফলে মলদ্বারে চুলকানি হতে পারে, ব্যথা হতে পারে এবং নীরবে রক্তপাতও হয়। এটি সাধারণত দুই ধরনের: বাহ্যিক হিমোরয়েড এবং আভ্যন্তরীণ হিমোরয়েড। বাহ্যিক হিমোরয়েড অস্বস্তিকর হয়, যেটি মলদ্বারের চারপাশে থাকা ত্বকের মধ্যে হয়ে থাকে, এবং আভ্যন্তরীণ হিমোরয়েড মলদ্বারের আভ্যন্তরে বৃদ্ধি হতে থাকে, যেটি প্রথম স্টেজে বোঝা যায় না কিন্তু নীরবে রক্তপাত হয়ে থাকে, এবং যখন বড় হয়ে যায় তখন সেটি মলত্যাগের সময় বেরিয়ে আসে, তখন বোঝা যায়। এখন কথা হচ্ছে হিমোরয়েডসের লক্ষণগুলো কি কি। তো হিমোরয়েডসের লক্ষণগুলোর মধ্যে হচ্ছে নাম্বার 1, নীরবে রক্তপাত হতে পারে। আপনি যখন মলত্যাগ করতে যাবেন দেখবেন টয়লেটের সিটে ফুটাফুট হয়ে রক্ত পড়তে পারে। দ্বিতীয় হচ্ছে মলত্যাগের সময় ব্যথা বা অস্বস্তি হতে পারে। তৃতীয় লক্ষণ হচ্ছে মলদ্বারের আশেপাশে চুলকানি হতে পারে। চতুর্থ লক্ষণ হচ্ছে মলত্যাগের সময় একটি মাংসের মতো বস্তু বেরিয়ে আসতে পারে, যেটি অনেক সময় নিজে নিজে ভিতরে ঢুকে যায়, অনেক সময় নিজে ভিতরে ঢুকিয়ে দিতে হয়। এছাড়াও শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। এখন কথা বলবো হিমোরয়েড বা পাইলসের কারণগুলো নিয়ে। নাম্বার 1 হচ্ছে হেরিডিটারি বা বংশগত। এটি বংশগত হতে পারে। নাম্বার 2, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা যদি আপনার আছে তাহলে হিমোরয়েডের সমস্যা হতে পারে। নাম্বার 3 হচ্ছে যদি অতিরিক্ত স্ট্রেইনিংয়ের ফলে হতে পারে। আপনি যখন মলত্যাগ করতে যাবেন তখন আপনি অনেক বেশি প্রেশার দিয়ে থাকেন, তো অতিরিক্ত স্ট্রেইনিংয়ের ফলে হিমোরয়েড হতে পারে। নাম্বার 4 হচ্ছে অতিরিক্ত সময় আপনি যদি টয়লেট সিটে বসে থাকেন, বেশি সময় যদি বসে থাকেন টয়লেট সিটে, তাহলে হিমোরয়েডসের সমস্যা হতে পারে। নাম্বার 5 হচ্ছে ফাইবারযুক্ত খাবার যদি আপনার খাবারে থাকে না, তাহলে হিমোরয়েডসের সমস্যা হতে পারে। কারণ যদি আমাদের খাবারে ফাইবারযুক্ত খাবার থাকে না তাহলে কিন্তু আমাদের কনস্টিপেশন হবে, এবং কনস্টিপেশনের ফলে হিমোরয়েডস হতে পারে। এছাড়াও প্রেগনেন্সির সময়ও হিমোরয়েডস হতে পারে, এবং যদি শরীরে ওজন বেশি থাকে, অনেক বেশি থাকে, তাহলেও হিমোরয়েডসের সমস্যা হতে পারে। হিমোরয়েডের আবার 4টি স্টেজ আছে: স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। তো স্টেজ 1 হিমোরয়েডে ছোটোখাটো অস্বস্তি হতে পারে, কিন্তু মাঝে মাঝে রক্তপাত হতে পারে, এবং হিমোরয়েড ভিতরে থাকে, এটি দৃশ্যমান হয় না। কিন্তু স্টেজ 2-এ কি হয়, হিমোরয়েড মলত্যাগের সময় বেরিয়ে আসে এবং নিজে নিজে ভিতরে ঢুকে যায়। এবং স্টেজ 3-তে মলত্যাগের সময় হিমোরয়েড বেরিয়ে আসে কিন্তু নিজে নিজে ঢুকে যায় না, সেটাকে আঙ্গুলের মাধ্যমে ঠেলে দিতে হয়। স্টেজ 4-এ সেটি আর ভিতরে যায় না। তো স্টেজ 1 এবং স্টেজ 2-এ আপনি ডায়েট কন্ট্রোল বা খাদ্য তালিকা যদি আপনি ঠিক করেন তাহলে, এবং যদি নিয়মিত সিটস বাথ করেন তাহলে এটি ঠিক করা সম্ভব। কিন্তু স্টেজ 3 এবং স্টেজ 4-এ অস্ত্রোপচারের মাধ্যমে ঠিক করা হয়। আপনি সিটস বাথ এবং খাদ্য তালিকা মাধ্যমে ঠিক করতে পারবেন না, এই ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে কি কি জটিলতা হতে পারে যদি আপনি হিমোরয়েডের চিকিৎসা করেন না, তাহলে কি কি জটিলতা হতে পারে। হিমোরয়েডের ফলে কিন্তু রোজ রক্তপাত হয় মলত্যাগের সময়, তাই আমাদের শরীরে রক্তশূন্যতা হতে পারে। এছাড়াও হিমোরয়েডে ইনফেকশন হতে পারে, কারণ স্টেজ 4-এ সেটি বের হয়ে থাকে, ভিতরে যায় না, তাই ইনফেকশন হতে পারে। এবং আরও একটি সমস্যা হতে পারে, আমাদের যে অভ্যন্তরীণ হিমোরয়েড আছে সেটাতে রক্ত চলাচল বন্ধ হতে পারে এবং একটি বেদনাদায়ক অবস্থার সৃষ্টি হতে পারে। এখন কথা হচ্ছে চিকিৎসা কি, হিমোরয়েডের চিকিৎসা কি। তো যদি আপনার স্টেজ 1-এ আছে বা স্টেজ 2-এ আছে, তাহলে আপনি ডায়েট চেঞ্জের মাধ্যমে আপনি আপনার খাদ্য তালিকা চেঞ্জ করে আপনি এটা ঠিক করতে পারবেন। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন স্টেজে আছে? যদি আপনার রক্তপাত হয় কিন্তু বের হয়ে আসে না কিছু আপনার মলত্যাগের সময়, তাহলে আপনি স্টেজ 1-এ আছেন। আর যদি আপনার মলত্যাগের সময় মাংসের মতো একটি বস্তু বের হয়ে আসে কিন্তু নিজে নিজে ভিতরে চলে যায়, তাহলে স্টেজ 2-এ আছে। আপনি ডায়েট কন্ট্রোলের মাধ্যমে সেটা ঠিক করতে পারবেন। তো নাম্বার 1 হচ্ছে অনেক বেশি আপনাকে জল পান করতে হবে। নাম্বার 2, যেগুলো খাবারে অনেক বেশি ফাইবার থাকে সেগুলো খেতে হবে। নাম্বার 3 হচ্ছে মলত্যাগের সময় বেশি স্ট্রেইনিং দেওয়া যাবে না, বেশি প্রেশার দেওয়া যাবে না। নাম্বার 4 হচ্ছে অনেক সময় মানুষ কি করে অনেক টাইম মানে বসে থাকে মলত্যাগের জন্য, টয়লেট সিটে বসে থাকে। তো বেশি সময় বসে থাকা যাবে না টয়লেট সিটে। এছাড়াও
মার্কেটে কিছু লাক্সেটিভ ঔষধ পাওয়া যায়, সেগুলো আপনি কিনে খেতে পারেন। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে মল যেটা আমরা ত্যাগ করি সেটা নরম থাকা। তো যদি আপনার কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, সেটাকে ঠিক করতে হবে। এরপর আপনি নিয়মিত সিডস বাথ নিতে পারেন। সিডস বাথ হচ্ছে একটি গামলার মধ্যে উষ্ণ জল নিতে হবে, উষ্ণ স্নান বলা হয় একে। উষ্ণ জল নিতে হবে, উষ্ণতা অনেক বেশি নয়, 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে হবে। একটি উষ্ণ জল নিতে হবে একটি গামলার মধ্যে, সেখানে 5 থেকে 10 মিনিট আপনাকে রোজ 2বার বসে থাকতে হবে। এটাকে বলা হয় সিডস বাথ। আপনি যেগুলো খাবারে বেশি ফাইবার থাকে সেগুলো খেতে পারেন, এবং সিডস বাথ যদি নেন নিয়মিত, এবং যদি আপনি আপনার পায়খানা করার সময় যদি বেশি প্রেশার দেন না এবং বেশি টাইম বসে থাকেন না, তাহলে আপনি 1 মাসের মধ্যে সেটি ঠিক করতে পারবেন। কিন্তু আপনাকে নিয়মিত সেটি করতে হবে, তাহলে ঠিক করা সম্ভব। যদি আপনার হিমোরয়েডসের স্টেজ 1 এবং স্টেজ 2 এ আছে, এবং যদি স্টেজ 3 এবং স্টেজ 4 এ আছে, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন। এগুলো 1 মাস মেনে চলার পর যদি আপনি এই সমস্যা থেকে মুক্তি পান না, তাহলে আপনি একজন চিকিৎসকেরও পরামর্শ নিতে পারেন।